আমার শ্বশুর আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি হতবাক হয়ে গেলাম যখন আমার শ্বশুর বিনয়বাবু বললেন, বৌমা, রিটায়ারমেন্টের পর এই বাড়িতে একা থাকতে থাকতে শাশুড়ি চলে যাওয়ার পর আমার দুনিয়া যেন থেমে গেছে। ছেলেও বিদেশে থাকে। আজ আমি আর লুকাবো না, আমি চাই তুমি আমার স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকো, শুধু শ্বশুর বুমা নয়, হৃদয়ের বন্ধনে আবদ্ধ দুজন প্রেমিক হিসেবে। আমি জানি এটা নিষিদ্ধ, কিন্তু আমাকে বিয়ে করবে? আমার শ্বশুর সম্প্রতি রিটায়ার করেছেন। শাশুড়ি মারা গেছেন গত বছর। আমার স্বামী বিদেশে কাজ করে, এখন বাড়িতে শুধু আমি আর শ্বশুর। আমি শ্বশুরের যত্ন নিই, তার খাওয়া দাওয়া, ওষুধপত্র সব আমিই দেখি। ভেবেছিলাম শ্বশুর আমাকে মেয়ের মতো স্নেহ করেন। কিন্তু সেদিন সন্ধ্যায় তিনি যা বললেন তাতে আমি অবাক হয়ে গেলাম। শ্বশুরবাবু, আপনি কি বলছেন? আমি বিস্ময়ে বললাম। আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। না বুমা, আমি তোমাকে শুধু বুমা হিসেবে দেখি না। তোমাকে দেখেছি একজন সুন্দরী নারী হিসেবে, যাকে আমি ভালোবাসি। তিনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি পিছিয়ে গেলাম। শ্বশুরবাবু, এটা অসম্ভব। আমি আপনার ছেলের স্ত্রী। আমার ছেলে তোমাকে ভালোবাসে না বুমা। সে শুধু তার কাজ নিয়ে ব্যস্ত। সে তোমাকে পরিত্যাগ করেছে। কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি। বিনয়বাবু আমার হাত ধরতে চেষ্টা করলেন। আমি হাত সরিয়ে নিলাম। শ্বশুরবাবু, আমার স্বামী কাজে বাইরে থাকেন, এর মানে এই নয় যে আমি অন্য সম্পর্কে যাব। আর সে যেই হোক, আপনি আমার শ্বশুর। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি যখন সেই রাতে শ্বশুর বিনয়বাবুর কাছ থেকে সেই অদ্ভুত প্রস্তাব শুনলাম, আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘরের পরিবেশটা যেন হঠাৎ করে ভারী হয়ে গেল। বাতাসে ছিল একটা অস্বস্তিকর চাপ। আমি প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। শ্রাবন্তী, তিনি আমার পিছনে ডাকলেন, আমার কথা একবার শুনো তো। আমি থমকে দাঁড়ালাম। স্বামী দীর্ঘদিন বিদেশে থাকার কারণে একা বাড়িতে শ্বশুরের সাথে থাকতে হয়েছে। ২ বছর হয়ে গেল অনিন্দ ফিরেনি। ছোট্ট মেয়ে দীপা নানার বাড়িতে থাকে, আর অর্ণব হস্টেলে। এ বাড়িতে শুধু আমি আর বিনয়বাবু। সেই রাতে আমি নিজের ঘরে ঢুকে দরজায় চাবি দিয়ে রাখলাম। ভেবেছিলাম সকালে উঠে এই বিষয়ে কথা বলব শ্বশুরের সাথে। হয়তো তিনি একটু বেশিই মদ্যপান করেছেন, তাই এমন কথা বলেছেন। কিন্তু পরের দিন সকালে আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের সূচনা হল। শ্বশুরবাবুর ঘরের দরজা ধাক্কা দিলাম চা দিতে গিয়ে। কোনো সাড়া পেলাম না। শ্বশুরবাবু, আবার ডাকলাম। তবুও সাড়া নেই। দরজা খুলে দেখি, ঘর খালি। বিছানা গুছানো, যেন কেউ সারা রাত শোয়নি। আমার বুকের ভিতরে একটা অস্বস্তি ক্রমশ বাড়তে লাগল। বাড়ির চারিদিকে খুঁজে দেখলাম, বাথরুম, কিচেন, বারান্দা, বাগান, কোথাও নেই বিনয়বাবু। বাড়ির গেট ভেতর থেকে বন্ধ ছিল এবং চাবি যথাস্থানে ঝুলছিল। তাহলে তিনি গেলেন কোথায়? হঠাৎ চোখে পড়ল ড্রয়িং রুমের টেবিলে একটা চিরকুট রাখা। হাত কাঁপতে লাগল সেটা তুলে নিতে গিয়ে। শ্রাবন্তী, আমি তোমার উত্তর জানি। আমি কখনো সেই উত্তর চাইনি। এখন অতল গহ্বরে খুঁজতে হবে আমাকে। শুধু তুমিই পারবে খুঁজে বের করতে। সময় কম। বাড়ির পিছনে পুরনো কুশোর কাছে যাও। আমি চিরকুটটা বারবার পড়তে লাগলাম। কিছুই বুঝতে পারছিলাম না। এ কি পাগলামি! কাল রাতের কথাবার্তার পর এ কেমন মেসেজ? বাড়ির পিছনে পুরনো কুজো। সেটা তো বছর ৩০ আগে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি দ্রুত বাড়ির পিছনের দিকে গেলাম। পুরনো জঙ্গল জমে থাকা জায়গাটায় বহু আগে একটা কুজো ছিল। পানি শুকিয়ে যাওয়ার পর কুজোটা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজ সেখানে পৌঁছে আমি স্তম্ভিত হয়ে গেলাম। কুজোর ঢাকনা সরানো। চারদিকে সিমেন্টের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। কুজোর মুখে পৌঁছে ভেতরে তাকাতেই আমার চোখ ছানাবড়া। নিচে অন্ধকারের মধ্যে একটা সিঁড়ি নেমে গেছে। এটা কুজো নয়, যেন একটা সুড়ঙ্গপথের প্রবেশদ্বার।
আমার শ্বশুর কি পাগল হয়ে গেছেন? নাকি নাকি আমি এতদিন যা জানতাম সবই ভুল ছিল? অসম্ভব ভয় পেয়েও আমি একটা টর্চ নিয়ে সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। যত নামছি তত অন্ধকার গাঢ় হচ্ছে। সিঁড়ি শেষ হয়ে একটি সরু গলি শুরু হল। দেয়ালে ধুলোমালা জমে আছে, কিন্তু মাটিতে সাম্প্রতিক পায়ের ছাপ স্পষ্ট। বিনয়বাবু এই পথেই গেছেন। আমি এগিয়ে চললাম। গলিটা ক্রমশ চওড়া হতে লাগল। হঠাৎ সামনে একটা বিশাল খোলা জায়গায় এসে থামলাম। এটা অবিশ্বাস্য, জমিনের নিচে একটা বিশাল হোলঘর। দেয়ালে পাথরের উপর প্রাচীন কারুকাজ করা। মাঝখানে একটা টেবিল, তার উপর পুরনো বই আর কাগজপত্র। টেবিলের কাছে গিয়ে দেখি সেখানে একটা খাতা খোলা অবস্থায় রাখা, আর পাশে একটা ছবি। ছবিটা তুলে নিতেই আমার বুক ধড়াস করে উঠল। এ ছবিতে শ্বশুর বিনয়বাবু আর শাশুড়িমা, আর সাথে আরও ৩ জন, একজন তরুণী মহিলা আর ২টি ছোট বাচ্চা। ছবির পিছনে লেখা, আমাদের প্রথম পরিবার ১৯৮৯ গি। কিন্তু অনিন্দের জন্ম তো ১৯৮০ সালে। তাহলে এই ছবিতে থাকা ছোট বাচ্চাটি কে? আর এই মহিলা, যাকে আমি চিনি না, সে কে? খাতাটা তুলে নিয়ে পড়তে শুরু করলাম। প্রথম পাতায় লেখা, প্রিয় ডায়েরি, আজ আমরা চরম সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানের নিরাপত্তার জন্য আমাদের অস্তিত্ব মুছে ফেলতে হবে। আমরা নিরুদ্দেশ হয়ে যাব। নতুন পরিচয়, নতুন জীবন, নতুন শুরু। কিন্তু একদিন সত্য প্রকাশ পাবেই। আমার বিনয়, আমি আর আমাদের ২ সন্তান, অমিত ও অনুপমা। আমরা আসল পরিচয় গোপন করে রাখব, যতদিন না তারা আমাদের ছেড়ে দেয়া গু। আমি থরথর করে কাঁপতে লাগলাম। এই অমিতি কি অনিন্দ? তাহলে বিনয়বাবু আসলে কে? আমি যাকে চিনি সে কি আসলে সেই? পরের পাতাগুলো দ্রুত উল্টে উল্টে দেখতে লাগলাম। সেখানে আরও ভয়ঙ্কর তথ্য। আমরা সেই গবেষণাগারে যা দেখেছি তা মানবতার বিরুদ্ধে অপরাধ। ওরা মানব জিনোম নিয়ে ভয়ঙ্কর পরীক্ষা-নিরীক্ষা করছে। অমিতকে বাঁচাতে আমরা পালিয়ে এসেছি। কিন্তু ওরা আমাদের খুঁজে বের করবেই কি? অমিতের মধ্যে সেই বিশেষ জিন আছে, যা মানুষের মধ্যে অসাধারণ ক্ষমতা জাগিয়ে তুলতে পারে। এই কারণেই ওরা আমাদের পিছু ছাড়ছে না গি। আমি আরও পাতা উল্টাতে যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ ডাকল, শ্রাবন্তী গো। আমি চমকে উঠে ফিরে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে আছেন বিনয়বাবু, কিন্তু এখন তার চেহারা কেমন যেন অন্যরকম। তার চোখে যেন এক অদ্ভুত আলো। তুমি এসে গেছ। আমি জানতাম তুমি আসবে, তিনি বললেন, তোমাকে সব জানাতেই হবে এখন। শ্বশুরবাবু, এসব কি? আপনি কে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম। আমি বিনয়, কিন্তু তোমার শ্বশুর নেই। আসল বিনয় মারা গেছেন অনেক বছর আগে। আমি এক প্রোটেক্টর, যাকে পাঠানো হয়েছে অমিতকে রক্ষা করার জন্য। অমিত? অমিতকে? আমি কিছু বুঝতে পারছিলাম না। অমিত, যাকে তুমি অনিন্দ নামে চেনো, তোমার স্বামী। বছর ৪০ আগে সরকারের গোপন বিভাগ ডার্ক সায়েন্স প্রজেক্টে মানব জিনোম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিল। তারা কিছু শিশুর জিনে পরিবর্তন এনেছিল, যাতে তাদের মধ্যে অতিমানবিক ক্ষমতা জাগানো যায়। এসব কি বলছেন আপনি? আমি চিৎকার করে উঠলাম। শ্রাবন্তী, অনিন্দ বা অমিত সেই প্রজেক্টের একমাত্র সফল সন্তান। তার মধ্যে ক্ষমতা আছে। আমি সেই সন্ধানী দল থেকে তাকে রক্ষা করার জন্য নিযুক্ত ছিলাম। আর আমাকে কেন এই ঝামেলার মধ্যে টেনে আনলেন? আমি রাগে ফুঁসছিলাম। কারণ তোমার মধ্যেও সেই বিশেষ জিন আছে, শ্রাবন্তী। তোমাকে তোমার সত্যিকারের পরিচয় জানানো হয়নি। তুমি আর অমিত একই ল্যাবে জন্মেছিলে। তোমরা তিনি থামলেন। তোমরা রক্তের সম্পর্কে ভাইবোন নও, কিন্তু একই প্রজেক্টের অংশও। আমার মাথা ঘুরতে লাগল। এ হতেই পারে না। আমার বাবা-মা, আমার পরিবার সবই ভুয়া। শ্রাবন্তী, তোমরা দুজনেই ডার্ক সায়েন্স প্রজেক্টের সন্তান। তোমাদের আসল বাবা-মা জানতেন না এ সত্য। তারা মনে করতেন তোমরা সাধারণ সন্তান। তোমাদের জন্ম হয়েছিল সেই ল্যাবে, আর পরে বিভিন্ন পরিবারে দত্তক দেওয়া হয়েছিল। কিন্তু অনিন্দ ও আমি একে অপরকে কিভাবে বিয়ে করলাম? এ তো অসম্ভব যোগাযোগ। আমি বিহ্বল হয়ে বললাম। এটি যোগাযোগ ছিল না, শ্রাবন্তী। এটি ছিল পরিকল্পিত। প্রজেক্টের নেতারা জানেন, তোমাদের দুজনের জিন মিলিত হলে তোমাদের সন্তানের মধ্যে অসাধারণ ক্ষমতা জাগ্রত হবে। অসাধ্য সাধন হবে। তোমাদের মিলন ঘটানোর জন্য তারা বছরের পর বছর অপেক্ষা করেছে। অর্ণব? দীপা? আমি কাপা গলা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তারা বিশেষ
অর্ণব ইতিমধ্যে তার ক্ষমতা অনুভব করতে শুরু করেছে। সে মনের কথা পড়তে পারে। আর দীপার মধ্যে আছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা। এই কারণেই তাদের আলাদা আলাদা রাখা হয়েছে, যাতে তারা নিজেদের ক্ষমতা বুঝতে না পারে। আমি টেবিলে বসে পড়লাম। আমার পা আর আমাকে ধরে রাখতে পারছিল না। এই জন্যই কি অনিন্দ বিদেশে? সে কি জানে এই সত্য? অনিন্দ জানে। তার ক্ষমতা অনেক বছর আগেই জাগ্রত হয়েছিল। সে শারীরিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। সে নিজেকে লুকিয়ে রেখেছে। সে প্রজেক্টের লোকদের হাত থেকে পালাচ্ছে। আর গতকাল রাতে আপনি আমাকে আমি বাকি কথা বলতে পারলাম না। সেটা ছিল একটা পরীক্ষা, শ্রাবন্তী। আমি জানতাম তুমি প্রত্যাখ্যান করবে। আমি তোমার নৈতিকতা পরীক্ষা করছিলাম। কারণ আমাদের কাছে সময় খুব কম। কি বলতে চাইছেন? আমি জিজ্ঞাসা করলাম। তারা আসছে। প্রজেক্টের লোকেরা জেনে গেছে তোমাদের সন্তানদের সম্পর্কে। তারা তাদের নিয়ে যেতে চায়। আমি ধরম দিয়ে উঠে দাঁড়ালাম। না, আমি আমার সন্তানদের নিতে দেব না। তাই তো আমি তোমাকে সত্য জানাতে চেয়েছিলাম। আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। অর্ণব আর দীপাকে নিয়ে আমাদের লুকাতে হবে। কিন্তু কোথায় যাব আমরা? আমি জিজ্ঞাসা করলাম। এখানে এই ভূগর্ভে শতাব্দী প্রাচীন একটি গোপন সভ্যতা রয়েছে, যারা তোমাদের মতো মানুষদের রক্ষা করতে চায়। আমি সেই দলের প্রতিনিধি। আমরা তোমাদের নিরাপদে রাখব। আমি এসব কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে জানব আপনি সত্যি বলছেন? আপনি যদি ওদেরই লোক হন? তোমার অন্তর্জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করো, শ্রাবন্তী। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে সত্য মিথ্যা চেনার। আমি তার দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত আলো। হ্যাঁ, কিছু একটা আছে যা আমাকে বলছে তিনি সত্যি বলছেন। আমি সারা জীবন এই অনুভূতি নিয়ে বেড়েছি, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে তা বুঝতে পারার। আমি আপনাকে বিশ্বাস করি, আমি বললাম, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে। অর্ণব আর দীপাকে নিয়ে আসতে হবে। ভালো কথা। কিন্তু আরেকটি বিষয় জানা দরকার তোমার। তোমার মধ্যে যে ক্ষমতা আছে সেটা তুমি এখনও পুরোপুরি জানো না। তুমি প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে পারো, শ্রাবন্তী। জল, বায়ু, অগ্নি, এগুলো তোমার ইচ্ছায় বাধ্য হবে, শুধু তোমাকে তোমার ক্ষমতা জাগাতে হবে। আমি বিস্মিত হয়ে তাকালাম। এটা কি সম্ভব? আমি কখনো এমন কিছু করতে পারিনি। যখন তোমার সন্তানরা বিপদে পড়বে তখন তুমি পারবে। চলো, আমাদের দেরি করা ঠিক হবে না। আমরা সেই ভূগর্ভস্থ হোলঘর থেকে বেরিয়ে আরেকটি গলি ধরে এগিয়ে চললাম। এটা আগের গলির চেয়ে আরও প্রশস্ত এবং আলোকিত। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আর প্রতীক আঁকা। আমি অবাক হয়ে দেখলাম গলিটা শেষে একটা বিশাল দরজায় গিয়ে থামল। দরজাটা পাথরের এবং তার গায়ে প্রাচীন কারুকাজ করা। বিনয়বাবু দরজার সামনে গিয়ে দাঁড়ালেন এবং তার হাত দিয়ে একটি বিশেষ ছন্দে দরজায় আঘাত করলেন। একটু পরেই দরজা নিঃশব্দে খুলে গেল। দরজার ওপারে যা দেখলাম তাতে আমি হতবাক। একটি বিশাল উপত্যকা, যেখানে ছোট ছোট বাড়িঘর, বাগান, এমনকি একটি ছোট্ট নদীও বয়ে চলেছে। উপত্যকার ছাদ হিসেবে বিশাল পাথর, যার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে। এই পুরো জায়গাটাই জমিনের নিচে। এটা কি? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। এটা আটলান্টিয়া, পৃথিবীর শেষ গোপন সভ্যতা। এখানে তোমাদের মতো বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষেরা থাকে, যারা বাইরের দুনিয়া থেকে নিজেদের লুকিয়ে রাখতে চায়। আমরা উপত্যকায় নেমে এলাম। লোকজন আমাদের দেখে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল। কিছু শিশু দূরে খেলা করছিল, তাদের মধ্যে কেউ কেউ বায়ুতে ভেসে খেলছিল, আবার কেউ কেউ হাতে অগ্নিশিখা জ্বালিয়ে খেলছিল। এরা সবাই আমি কথা শেষ করতে পারলাম না। হ্যাঁ, এরা সবাই জেনেটিক পরিবর্তিত মানুষ। কেউ কেউ ডার্ক সায়েন্স প্রজেক্টের শিকার, আবার কেউ কেউ প্রাচীন বংশের। আমরা উপত্যকার মধ্যিখানে একটি বড় ভবনের সামনে এসে থামলাম। ভবনের দরজায় দুজন প্রহরী দাঁড়িয়েছিল। তারা আমাদের দেখে সম্মানসূচক মাথা নত করল। বিনয়, তুমি ফিরে এসেছ? আর এই হলেন, একজন প্রহরী জিজ্ঞাসা করল। এই হলেন শ্রাবন্তী, মাদার নেচার প্রজেক্টের একমাত্র সফল সন্তান। প্রহরীরা যেন আরও বেশি সম্মানের সাথে আমার দিকে তাকাল। মাদার নেচার? আমি কোনো প্রজেক্টের অংশ? আমি জিজ্ঞাসা করলাম। ভিতরে চলো, সব জানাব। বিনয়বাবু বললেন। আমরা ভবনের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে একটি বিশাল হলরুম, যেখানে বেশ কিছু লোক বসে আছে। তারা সবাই আমাদের দিকে তাকাল।
একজন বয়স্ক মহিলা উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। শ্রাবন্তী, অবশেষে তুমি এসেছ। আমরা বহু বছর ধরে তোমার অপেক্ষা করছি। আপনি কে? আর কেন আমার অপেক্ষা করছেন? আমি জিজ্ঞাসা করলাম। আমি নীনা, এই সভ্যতার প্রধান। আমরা তোমার অপেক্ষা করছি কারণ তুমি একমাত্র যে আমাদের বাঁচাতে পারো। আমি? কিভাবে? শ্রাবন্তী, ডার্ক সায়েন্স প্রজেক্ট আসলে দুটি ভাগে বিভক্ত ছিল। একটি হল গড প্রজেক্ট, যেখানে অমিত বা তোমার স্বামী অনিন্দ ছিলেন প্রধান সন্তান। আরেকটি হল মাদার নেচার প্রজেক্ট, যেখানে তুমি ছিলে একমাত্র সফল সন্তান। নীনা, বিনয়বাবু বললেন। আমি তাকে সব বলেছি, প্রজেক্ট, তাদের সন্তানদের ক্ষমতা, আর ওদের আসার কথা। আমাদের এখন অর্ণব আর দীপাকে নিয়ে আসতে হবে। নীনা গম্ভীর হয়ে গেলেন। দেরি হয়ে গেছে বিনা। ওরা ইতিমধ্যে অর্ণবকে ধরে নিয়ে গেছে। কি? আমি চিৎকার করে উঠলাম। আমার ছেলেকে কে নিয়ে গেছে? ডার্ক সায়েন্স প্রজেক্টের লোকেরা। ওরা হস্টেল থেকে তাকে তুলে নিয়ে গেছে আজ সকালে। আমার পা কাঁপতে লাগল, মাথা ঘুরতে লাগল। না, আমার ছেলে। আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। বিনয়বাবু আমাকে ধরে ফেললেন। দীপা? আমার মেয়ে? আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম। সে নিরাপদ আছে, আমাদের লোকেরা তাকে নিয়ে আসছে। নীনা জবাব দিলেন। আমাকে আমার ছেলের কাছে যেতে হবে, আমি বললাম। ওরা তাকে মেন ল্যাবে নিয়ে গেছে। সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব। বিনয়বাবু বললেন। অসম্ভব হোক বা যাই হোক, আমি আমার সন্তানকে ওদের হাতে ছেড়ে দেব না, আমি দৃঢ় কণ্ঠে বললাম। শ্রাবন্তী, নীনা আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মধ্যে যে ক্ষমতা আছে সেটা তোমাকে জাগাতে হবে। তোমার সন্তানদের বাঁচাতে হলে তোমার ক্ষমতা ব্যবহার করতেই হবে। কিন্তু কিভাবে? আমি জানি না কিভাবে এই ক্ষমতা ব্যবহার করতে হয়, আমি হতাশায় বললাম। আমরা তোমাকে শেখাব। আমাদের কাছে সময় খুব কম, কিন্তু চেষ্টা করতে হবে। পরবর্তী কয়েক ঘণ্টা আমি নীনার সাথে একটি বিশেষ কক্ষে ছিলাম। তিনি আমাকে শেখাচ্ছিলেন কিভাবে আমার মনকে কেন্দ্রীভূত করতে হয়, কিভাবে আমার চারপাশের প্রাকৃতিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে হয়। প্রথমে আমি কিছুই করতে পারছিলাম না। কিন্তু যখন নীনা আমাকে বললেন অর্ণবের কথা ভাবতে, আমার ভিতরে থাকা মাতৃত্বের ভালোবাসা জাগিয়ে তুলতে, তখন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আমার আঙুলের ডগা থেকে বিদ্যুৎ ছুটে বেরুচ্ছিল। আমি হাত দিয়ে পানি তৈরি করতে পারছিলাম। বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম। অসাধারণ, নীনা বিস্ময়ে বললেন। এত দ্রুত তুমি ক্ষমতা আয়ত্ত করেছ। আমাদের এখন একটি পরিকল্পনা বানাতে হবে। তখনই দরজা খুলে গেল। বিনয়বাবু আর একজন পরিচিত মুখ নিয়ে ঢুকলেন, আমার স্বামী অনিন্দ। অনিন্দ? আমি তার দিকে ছুটে গেলাম। শ্রাবন্তী, সে আমাকে জড়িয়ে ধরল। আমি জানতাম এই দিন আসবে। আমার খুব ভয় করছিল। এতদিন তুমি কোথায় ছিলে? কেন আমাকে কিছু বলনি? আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি তোমাকে বিপদে ফেলতে চাইনি। এই পালাতে থাকা জীবন তোমার জন্য নয়। কিন্তু ওরা আমাদের সন্তানদের খুঁজে বের করবে, আমি জানতাম। তাই আমি ওদের অন্যদিকে ভুল পথে চালিত করার চেষ্টা করছিলাম। তোমার কি ক্ষমতা, অনিন্দ? আমি জিজ্ঞাসা করলাম। আমি মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারি, শ্রাবন্তী। আমি মানুষকে প্রভাবিত করতে পারি। ওরা এই ক্ষমতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। আর আমাদের সন্তানেরা? অর্ণব আর দীপা? অর্ণব আর দীপা আমাদের দুজনের ক্ষমতার সমন্বয়। তারা হল সবচেয়ে শক্তিশালী। তারা দুজন একসাথে থাকলে প্রকৃতি ও মানুষ উভয়কেই নিয়ন্ত্রণ করতে পারে। তাই তো ওরা অর্ণবকে নিয়ে গেছে, আমি উদ্বিগ্নতায় বললাম। হ্যাঁ, ওরা অর্ণবকে ব্যবহার করে দীপাকে আকর্ষণ করতে চাইবে। ওরা জানে দুজন একসাথে থাকলেই ওদের ক্ষমতা পূর্ণরূপে প্রকাশ পাবে। দীপা কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। একটু পরেই দরজা আবার খুলল। একজন যুবক দীপাকে নিয়ে ঢুকল। মা! দীপা আমার দিকে ছুটে এলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। দীপা, তুমি ঠিক আছো তো? ভয় পেয়েছ? আমি ঠিক আছি, মা। কিন্তু দাদা বিপদে, দীপা বলল। তুমি কি দেখেছ? বিনয়বাবু জিজ্ঞাসা করলেন। দীপা মাথা নাড়ল। আমি দেখেছি দাদাকে একটা বড় ভবনে আটকে রাখা হয়েছে। তারা তার উপর পরীক্ষা-নিরীক্ষা করছে। দাদা কষ্ট পাচ্ছে। আমার মেয়ের কথায় আমার হৃদয় ছিঁড়ে গেল। আমাকে যেতে হবে এখনই। আমার ছেলেকে ওদের হাত থেকে বাঁচাতে হবে। শ্রাবন্তী, আমরা একসাথে যাব। অনিন্দ বলল। তুমি, আমি আর বিনয়?
আর আমাকেও নিয়ে যেতে হবে, দীপা বলল। আমি দেখতে পাব কোথায় কি বিপদ আসছে গু। না দীপা, তুমি এখানে থাকবে। তোমাকে বিপদে ফেলতে পারি না গি, আমি দৃঢ়তার সাথে বললাম। মা, আমি ছাড়া তোমরা দাদাকে খুঁজে পাবে না। আমি দেখতে পাই মা। আমি ভবিষ্যৎ দেখতে পাই আমি অনিন্দর দিকে তাকালাম। সে একটু ভেবে বলল, দীপা ঠিক বলছে শ্রাবন্তী। আমাদের দীপার ক্ষমতার প্রয়োজন আছে। তবে আমরা তাকে কোনো বিপদে পড়তে দেব না গি। আমরা দ্রুত পরিকল্পনা করলাম। বিশেষ একটি গাড়িতে করে আমরা রওনা দিলাম ডার্ক সায়েন্স প্রজেক্টের মেন ল্যাবের দিকে, যা শহরের বাইরে একটি নিরিবিলি জায়গায় অবস্থিত। পথে দীপা আমাদের বলতে লাগল ল্যাবের লেআউট, কোথায় কি আছে, কোনো সিকিউরিটি সিস্টেম রয়েছে, কোথায় অর্ণবকে রাখা হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, আমার মেয়ে সত্যিই ভবিষ্যৎ দেখতে পায়। ল্যাবের কাছে পৌঁছে আমরা প্রথমে সিকিউরিটি গার্ডদের অনিন্দর ক্ষমতা দিয়ে বশ করলাম। সে তাদের মনে ঢুকে গেল এবং তারা আমাদের যেতে দিল। কতক্ষণ তুমি এদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, আমি জিজ্ঞাসা করলাম। বড়জোর ২০ মিনিট, অনিন্দ বলল। তারপর আমার মাথা ব্যথা শুরু হবে গু। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে আরও অনেক গার্ড, বিজ্ঞানী আর কর্মচারী ছিল। অনিন্দ তার ক্ষমতা ব্যবহার করে তাদের অন্য দিকে যেতে প্রভাবিত করল। এদিক দিয়ে দীপা আমাদের নির্দেশ দিল। আমরা একটি লম্বা করিডোর ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ একটি বড় দরজার সামনে এসে থামলাম। দাদা, এর পিছনে, দীপা বলল। অনিন্দ দরজার সামনে দাঁড়ানো গার্ডদের মনে প্রভাব ফেলল এবং তারা দরজা খুলে দিল। ভিতরে প্রবেশ করতেই আমরা দেখলাম অর্ণবকে একটি বিশেষ চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তার মাথায় নানা যন্ত্রপাতি লাগানো। তার চারপাশে বেশ কয়েকজন বিজ্ঞানী। অর্ণব, আমি চিৎকার করে উঠলাম। বিজ্ঞানীরা চমকে আমাদের দিকে তাকাল। তোমরা কারা? এখানে কি করছ? একজন বিজ্ঞানী জিজ্ঞাসা করল। আমার ছেলেকে ছেড়ে দাও, আমি রাগে গর্জে উঠলাম। তখনই একটি ভারী দরজা খুলে গেল এবং আরও কয়েকজন গার্ড প্রবেশ করল, তাদের হাতে অস্ত্র। ওরা আমার নিয়ন্ত্রণে নেই, অনিন্দ বিটবিট করে বলল। উপর থেকে কেউ আসছে যে আমার ক্ষমতা থেকে সুরক্ষিত। শ্রাবন্তী, এখন তোমার ক্ষমতা ব্যবহার করার সময়, বিনয়বাবু আমাকে বললেন। আমি চোখ বন্ধ করলাম। আমার মনের মধ্যে একটি চিত্র ভেসে উঠল, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার। আমি তাদের সুরক্ষিত রাখতে চাই। আমি তাদের রক্ষা করবই। আমার হাত থেকে বিদ্যুৎ ছুটে বেরুল, রুমের সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি অকেজো হয়ে গেল। গার্ডরা আমাদের দিকে আসতে থাকল, কিন্তু আমি হাত তুলে বায়ুকে এমন আক্রমণাত্মক করে তুললাম যে তারা ছিটকে গেল। অনিন্দ, অর্ণবকে মুক্ত করো, আমি চিৎকার করে বললাম। অনিন্দ ছুটে গেল অর্ণবের দিকে। কিন্তু তখনই দরজা দিয়ে প্রবেশ করলেন এক বৃদ্ধ ব্যক্তি। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। অনিন্দ, শ্রাবন্তী, অবশেষে আমরা আবার দেখা করলাম, বৃদ্ধ বললেন। আর দেখি, তোমাদের মেয়েও এখানে। বাহ, পুরো পরিবার একসাথে গু। কে আপনি? আমি জিজ্ঞাসা করলাম। আমি রাজেন সিকদার, ডার্ক সায়েন্স প্রজেক্টের প্রধান। তোমাদের জন্মদাতা বলতে পারো গু। আমাদের ছেলেকে ছেড়ে দিন। অনিন্দ তার দিকে এগিয়ে গেল। অমিত, তোমার ক্ষমতা আমার উপর কাজ করবে না। আমি তোমাদের থেকেও বেশি শক্তিশালী। ডাক সিকদার হাসলেন। বাবা, মা, অর্ণব চেয়ার থেকে ডাকল। আমি আবার আমার ক্ষমতা ব্যবহার করে বায়ুকে আক্রমণাত্মক করে তুললাম, কিন্তু সিকদার তার হাত তুলে সেই আক্রমণ ঠেকিয়ে দিলেন। ব্যর্থ চেষ্টা, শ্রাবন্তী। আমি তোমাদের সবার ক্ষমতা চিনি, তিনি বললেন। তবে আমার ক্ষমতা চেনেন না। দীপা এগিয়ে এল। দীপা, না, আমি চেঁচিয়ে উঠলাম। কিন্তু দীপা ইতিমধ্যে তার ক্ষমতা ব্যবহার করতে শুরু করেছিল। তার চোখ সাদা হয়ে গেল এবং সে বলতে শুরু করল, আপনার মৃত্যু আসছে সিকদার। কাল সকালে আপনার হৃদরোগে মৃত্যু হবে। আমি দেখেছি গু। সিকদার একটু জেন দমে গেলেন, কিন্তু তারপর আবার হাসলেন। বাচ্চা মেয়ে, তুমি কি মনে করো এই সস্তা ভয় দেখিয়ে আমি